মানুষের পকেট কেটে আমরা পদ্মা সেতু করেছি, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করেছি। আরে সেটা কি আপনার বাপের টাকায় করেছেন পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? নাকি আপনারা জনগণের ভোটে তো নির্বাচিতই না? ভারতের ভূপেন হাজারিকা সেতু হয়েছিল 10,000 কোটি টাকায়। বাংলাদেশের এই সেতুর থেকে বড় সেতু। সংসদে এই প্রস্তাব এই কথা বলার পরে বললেন বাংলাদেশের সেতুর মেয়াদ হচ্ছে 100 বছর। সেই জন্য আমাদের 30,000 কোটি টাকা লেগেছে। আরে 100 বছর মেয়াদের সেতুরে যে একটা লঞ্চের ধাক্কা লাগলো আর ভেঙে গেল। আর 100 বছর মেয়াদের সেতু বাইজিৎ যে একটা হাতের প্যাঁচ দিল আর নাট বোল্ট খুলে গেল। আর আমাদের এমপি মন্ত্রীদের দেখা পাওয়ার জন্য যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাদের একটু দেখা পাওয়ার জন্য, 1 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাদের সাথে দেখা করার জন্য। এই যে জনগণের সাথে তাদের অসম্পৃক্ততা, এবং সেই অসম্পৃক্ততার প্রতিফলনই প্রথম বাজেট শুরু হয়েছিল 786 কোটি টাকা দিয়ে। অনেকেই যে বললেন যে সরকার বাজেট দিয়েছে অমূলক, অনৈতিক, হ্যাঁ আরো অনেক কথা। তাদের জনগণের প্রতি তো কোনো দায়বদ্ধতা নেই। তারা যদি জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে কিভাবে জনগণের ভালো হবে, কিভাবে জনগণ সুষ্ঠু সুন্দরভাবে তাদের জীবন পরিচালনা করতে পারবে, তাদের সেই চিন্তা থাকতো। তারা তো জনগণের ভোটে নির্বাচিতই না, সেজন্য তাদের জনগণের যা হয় হোক তা নিয়ে তো তাদের চিন্তা করার কোনো দরকারই আছে বলে আমি দেখছি না। আর তাদের কোনো চিন্তা করার দরকার নেই জন্যই জনগণের পকেট কাটার জন্য, জনগণকে অত্যাচার, জনগণকে অতিষ্ঠ করে দেওয়ার জন্য আজকে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আগে মানুষ কত আশা নিয়ে একটা ফোনে আলাপ করতো, কিন্তু এখন সেটার দাম বাড়িয়ে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিয়ে মানুষের পকেট কেটে আমরা পদ্মা সেতু করেছি, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করেছি। আরে সেটা কি আপনার বাপের টাকায় করেছেন পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? নাকি আপনারা জনগণের ভোটে তো নির্বাচিতই না? এটা সেজন্য আপনাদের মানুষের সাথে ভালো যোগাযোগ নেই, সেই জন্য মানুষের মনের ইচ্ছার প্রতিফলন আপনারা বাজেটে দিতে পারেননি। যে বর্তমান মন্ত্রী এমপিরা বাজেট দিয়েছে তারা তো কোটি কোটি টাকা মাসে আয়, তাদের তো জনগণ একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ কিভাবে চলছে? আপনারা একদিন এসে রাস্তায় কাতারে দাঁড়ান। আমাদের এখানকার সাবেক একজন এমপি আমাদের এখানে একবার এসেছিলেন, তো তিনি বলছেন আমি রাস্তায় কাজ করেছি, এই করেছি সেই করেছি। তো তাকে বললাম আপনি কারের থেকে নামেন, আপনি সারা রাস্তা তো এসেছেন ওখান থেকে প্রাইভেট কারে চড়ে, তো আপনি এখান থেকে বাজারে যাবেন একটু ভ্যানে চড়ে, তাহলে দেখেন আপনি কিভাবে উন্নয়ন করেছেন, কতটা উন্নয়ন করেছেন, তাহলে আপনি নিজের উন্নয়ন নিজেই উপলব্ধি করতে পারবেন। তো এখান থেকে যদি বাজারে দিয়ে বলতেছে আগে তাড়াতাড়ি ওষুধের দোকানে আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমি ওষুধ খাই, তারপরে আমি দেখি যে আমার উন্নয়ন টুন্নয়নের কথা পরে চিন্তা করা যাবে। এই হচ্ছে তাদের উন্নয়ন। তারা বক্তৃতা দেওয়া খুবই সহজ, কিন্তু সাধারণ মানুষ সেই কাজগুলো কতটুকু পাচ্ছে, মানুষের ঘরে সেই কাজটুকু কতটুকু যাচ্ছে সেটা দেখা খুবই কঠিন। আজকে কয়টা এমপি ইউকে কান্ট্রি গুলাতে তাদের যে জনপ্রতিনিধি গুলা তারা মানুষের কাছে যায়, মানুষের সমস্যাগুলো দেখার চেষ্টা করে। ইসলামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক যে খলিফারা ছিলেন তাদের সময় তারা মানুষের দুর্দশাগুলো ঘুরে ঘুরে দেখেছে। বাংলাদেশের কয়জন এমপি কে দেখেন? আর আমাদের এমপি মন্ত্রীদের দেখা পাওয়ার জন্য যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাদের একটু দেখা পাওয়ার জন্য, 1 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাদের সাথে দেখা করার জন্য। এই যে জনগণের সাথে তাদের অসম্পৃক্ততা, এবং সেই অসম্পৃক্ততার প্রতিফলনই এই বাজেট। মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নেই। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা তো পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। আপনি কিরকম বাজেট দিলেন, সেই বাজেটে অন্যর কাছ থেকে ঋণ করে আপনাকে চলতে হবে। আপনার সক্ষমতার প্রতিফলনই তো ঘটবে বাজেটে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক টাকার বাজেট দেওয়া হয়েছে যদিও, কিন্তু সেই বাজেট আপনার নিজের টাকায় করেন, আপনার কতটুকু ক্ষমতা আছে। কিন্তু নিজের টাকায় করার ক্ষমতা নাই জন্যই এই সরকার, যে সরকার অগণতান্ত্রিক, অনৈতিক, সেই জন্যই তাদের যারা জনগণের পকেট কেটে এই বাজেট প্রণয়ন করেছে। তারা পদ্মা সেতু করেছে, যেখানে ভারতের ভূপেন হাজারিকা সেতু হয়েছিল 10,000 কোটি টাকায়। বাংলাদেশের এই সেতুর থেকে বড় সেতু। সংসদে এই প্রস্তাব এই কথা বলার পরে বললেন বাংলাদেশের সেতুর মেয়াদ হচ্ছে 100 বছর। সেই জন্য আমাদের 30,000 কোটি টাকা লেগেছে। আরে 100 বছর মেয়াদের সেতুরে যে একটা লঞ্চের ধাক্কা লাগলো আর ভেঙে গেল। আর 100 বছর মেয়াদের সেতু বাইজিৎ যে একটা হাতের প্যাঁচ দিল আর নাট বোল্ট খুলে গেল। আরে উন্নয়ন প্রকল্প যেখানে বাইরের কান্ট্রি গুলোয় আমরা দেখি 700 কোটি টাকা 500 কোটি টাকায় হয়, সেটা আমাদের দেশে ডাবল বেড়ে যায়। এই যে আমাদের দেশের উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু মানুষের উন্নয়ন হচ্ছে না। উন্নয়ন হচ্ছে তাদের তথাকথিত ব্যক্তির পকেটের উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের এমপি মন্ত্রীদের তাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের, দেশের 16 কোটি মানুষের উন্নয়ন হচ্ছে না। এবং 16 কোটি মানুষের উন্নয়ন তখনই হতো তারা যদি মানুষের ভালোবাসা পেয়ে, মানুষের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হতো। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত দেখুন, আজকে একটা ভিডিও দেখলাম যে ভারতে তারা
তাদের নির্বাচন করে তাদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিফলন ঘটাতে পেরেছে, কিন্তু বাংলাদেশে সেই গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিফলন ঘটছে না। আমরা ভারতের সাথে এত রক্তের বন্ধুত্ব, আচ্ছা আমাদের তারা এত রক্তের বন্ধু, তাহলে প্রতিদিন আমাদের বিএসএ প্রতিদিন না হলেও প্রতি মাসে দেখি 2-4 জন করে মানুষ সীমান্তে হত্যা করা হয়। যদিও এটা বিষয়ের সাথে আজকের বিষয়ের সাথে সম্পর্কিত, তাও আমি হঠাৎ করে তুলে ধরলাম। তাহলে এত রক্তের বন্ধু, তাদের আজকে রক্তের বন্ধুর প্রমাণ অবশ্যই তারা পেয়েছে, তাদের সংসদ সদস্য আনোয়ারুল আজিম, সে প্রসঙ্গ অন্য কথা। তাই বাজেট প্রণয়ন করা উচিত, মানুষের সক্ষমতা কতটুকু আছে, সরকারের সক্ষমতা কতটুকু আছে, অর্থ মন্ত্রণালয়ের সক্ষমতা কতটুকু আছে, তার উপর নির্ভর করে বাজেট প্রণয়ন করা উচিত। আমার দেশের মানুষ এটা চলতে পারবে কিনা এটা দেখে বাজেট প্রণয়ন করা উচিত। অবশ্যই এটা দেখার তো তাদের কোনো দরকার নেই, কারণ জনগণ কি হলো না হলো তারা শুধু প্রমাণ দেখাবে আমরা সর্বোচ্চ বাজেট দেখিয়েছি, তারা দেখাবে মাথাপিছু আয় বৃদ্ধি করছি। আরে ভাই, মাথাপিছু আয় কিভাবে নির্ভর করা হয়? সবার টাকা হিসাব করে তারপরে গড় করে। তো একজনের থাকলো 5 কোটি টাকা, একজনের থাকলো 5 টাকা, সেটা হিসাব করে আপনি দেখাই দিলেন মাথাপিছু আয় বৃদ্ধি পেলো। এভাবে তো মাথাপিছু আয় বৃদ্ধি করাই যায়। আর সেই হিসাব করে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে অর্থনৈতিক ভাবে, সেইটা বিবেচনা করে আপনি দেখিয়ে দিলেন আমরা এত স্বাবলম্বী হয়েছি, সেই জন্য আমরা এই বাজেট করতে পারি, সেই বাজেটে কোনো সমস্যা নাই। সেজন্য আমি সকলের কাছে বলতে চাই, একটু সংক্ষিপ্ত হতে হবে যে আরো কয়েকজন দর্শক আছেন, সবাইকে সুযোগ দিতে হবে, একটু সংক্ষিপ্ত। জি, মূল কথা হচ্ছে এখানে যে তারা যে বাজেট প্রণয়ন করেছে তাদের জনগণের অসম্পৃক্ততার কারণে, জনগণের সাথে মিল না থাকার কারণে তারা জনগণের ভালো মন্দের চিন্তা না করে নিজেদের ইচ্ছে মতো একটা বাজেট প্রণয়ন করে দিল আর হয়ে গেল। এইভাবে তারা দেশকে আস্তে আস্তে দেশের মানুষকে ধ্বংস করে দিতে চাচ্ছে, কিন্তু তারা নিজেদের ভিত উন্নত করতে চাচ্ছে, নিজেদের পকেট উন্নত করতে চাচ্ছে, এবং আমরা এই করেছি ওই করেছি বুলের একটা লিস্ট আর একটু বৃদ্ধি করতে চাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। মনির হোসেন, মনির আনমিউট করে প্রশ্ন করেন। মনির। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। দেশের বাজেট যত বড় হয়েছে, আওয়ামী লীগ নেতাদের পকেট তত মোটা হয়েছে। আমাদের দেশের আওয়ামী লীগ নিজেকে মুক্তিযুদ্ধের চেতনাধারী মনে করে, কিন্তু কাজ করে সম্পূর্ণ দেশ বিরোধী। বর্তমান আওয়ামী লীগের যত রকম বাজেট আছে, সব বাজেটে আওয়ামী লীগের নেতা কর্মীদের পেট ভরেছে। দেখেন আওয়ামী লীগের মধ্যে এমপি মন্ত্রী কারা হয়েছে, সবগুলো অযোগ্য এমপি মন্ত্রী। কেউ চলচ্চিত্রের নায়ক, কেউ নর্তকী, কেউ এই নাচ গান করে, নাটক করে, এদেরকে সংসদে নিয়ে এসেছে। তাহলে এরা জনগণের জন্য কি কাজ করবে আর জনগণের আইন কানুন সম্পর্কে কি বুঝবে এরা? এরপরে দেখেন বেনজির আজিজকে নিয়ে আলোচনা হচ্ছে। বেনজির আজিজের চেয়ে বেশি সম্পদের মালিক আওয়ামী লীগের বর্তমান আছে, যাদের সম্পদ দেশে বিদেশে আমেরিকা প্রচুর পরিমাণ। এদেরকে নিয়ে তো আলোচনা করা হয় না। আমাদের দুদক কি ঘুমিয়ে থাকে? এখন প্রতিদিনে বিভিন্ন পুলিশ কর্মকর্তার অপকর্ম প্রকাশ হচ্ছে। ওই দুদক তো ওদের বিরুদ্ধে কোনো কথা বলে না, সরকারি দল তো ওদের বিরুদ্ধে কোনো কথা বলে না। এদের নিজের ক্ষমতার জন্য এদেরকে ফ্রি স্টাইল দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। তখন আমাদের জনগণ কি করবে? আমরা প্রবাসী প্রত্যেক বছর দেশে $22 বিলিয়ন রেমিটেন্স আকারে পাঠাই, যার জিডিপির 15%। ওই প্রবাসীদের জন্য তো একটা কথা অর্থমন্ত্রী বলতে আমি শুনি নাই। আপনারা শুনেছেন কিনা জানাবেন। এখন আমাদের দেশের যে মানুষের অর্থনৈতিক মুক্তি কিভাবে হবে, দারিদ্রতা কিভাবে দূর হবে, এই সম্পর্কে আওয়ামী লীগ তো বাজারে কিছুই বলে না।